বরফাবৃত ছোট্ট সুন্দর দ্বীপ, যে দ্বীপটিতে মাত্র ৫৭,০০০ মানুষের বাস। মাছ ধরাই মূলত এখানকার জীবিকা। কি নাম দেশটার? ঠিক ধরেছেন, গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডের দখল থাকবে কার হাতে? ভবিষ্যতে এই দ্বীপের মালিক কি হতে চলেছেন? ডোনাল্ড ট্রাম্প? ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এই গ্রিনল্যান্ড। কিন্তু কেন? আজকের ভিডিওয়ে বলবো সে কথাই। ভেনেজুয়েলার দখল নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের নজরে এখন বেশ কিছু দেশ। ভেনেজুয়েলা খনিজ তেলে সমৃদ্ধ একটি দেশ, আর সেই তেলের লোভেই ট্রাম্প সস্ত্রীক নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে তুলে আনেন। কিন্তু গ্রিনল্যান্ড? ডেনমার্ক ইতিমধ্যেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে, গ্রিনল্যান্ডের দিকে তাকালে প্রথমে গুলি চলবে, তারপর বাকি কথা হবে। কিন্তু কেন গ্রিনল্যান্ড দখল করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র? এই প্রশ্নের উত্তর জানতে গেলে ফিরে যেতে হবে ২০১৯ সালে। সে বছর ২০শে জানুয়ারি হোয়াইট হাউসে পা রেখেই ট্রাম্প গ্রিনল্যান্ডের প্রসঙ্গ তুলেছিলেন। গ্রিনল্যান্ডের দিকে যে তাঁর চোখ রয়েছে, প্রেসিডেন্ট হয়েই বুঝিয়ে দেন। নেটো বাহিনীর অন্যতম সদস্য ডেনমার্কের মেম্বারশিপে গ্রিনল্যান্ডও নেটোতে রয়েছে। ইউরোপ থেকে উত্তর আমেরিকার সবচেয়ে ছোট পথটি উত্তর মেরুর এই দ্বীপের ওপর দিয়ে যাওয়ায় গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং তাদের ব্যালিস্টিক মিসাইল আগাম সতর্কতা ব্যবস্থার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যানিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক এবং গ্রিনল্যান্ড বিশেষজ্ঞ উলরিক প্রাম গ্যার্ডের কথায়, গ্রিনল্যান্ডের রাজধানী নিউক মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কাছেই, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন বরং অনেকটা দূরে। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে ঠাসা গ্রিনল্যান্ড। কিন্তু এই দ্বীপের উন্নয়ন ভীষণ ধীর স্থির, খুব উন্নত কিছু নয়। ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ভূখণ্ড, তাই দ্বীপটিতে অন্য কোনো বড় শক্তির উপস্থিতি তৈরি হতে না দেওয়াই মূল লক্ষ্য আমেরিকার। এছাড়া পশ্চিম গোলার্ধে নিজেদের আধিপত্য বাড়ানোর চেষ্টা করছেন ট্রাম্প। তাহলে কি ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য সেনা পাঠাতে পারেন? এই প্রশ্নে সংবাদ সংস্থা রয়টার্সকে এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, একদা রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প সম্ভবত সেনা পাঠিয়ে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করবেন না, বরং ঘুরপথে হাঁটবেন তিনি। যেমন ডেনমার্কের উপর অর্থনৈতিক চাপ বাড়ানো, ট্যারিফ চাপানো, অথবা কূটনৈতিক চাপ তৈরি করে অন্য অপশন খুঁজবেন তিনি। গ্রিনল্যান্ডে কত সম্পদ রয়েছে? ২০২৩ সালের সার্ভে রিপোর্ট অনুযায়ী শিল্পে ব্যবহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ৩৪টি বিশেষ কাঁচামাল রয়েছে, তার মধ্যে ২৫টি পাওয়া যায় গ্রিনল্যান্ডে। ব্যাটারি তৈরির কাঁচামাল যেমন গ্রাফাইট, লিথিয়াম, পাশাপাশি ইভি এবং উইন্ড টারবাইনে ব্যবহৃত রেয়ার আর্থ উপাদানও এতে অন্তর্ভুক্ত। তবে পরিবেশগত উদ্বেগের কারণে গ্রিনল্যান্ডে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানাচ্ছে রয়টার্সের প্রতিবেদন। গ্রিনল্যান্ডের আদিবাসীরা মূলত চান না প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হোক ওই দ্বীপে, যার ফলে গ্রিনল্যান্ডের অর্থনীতির মূল ভিত্তি হল মাছের ব্যবসা। ৯৫% সামুদ্রিক মাছ রপ্তানি করে গ্রিনল্যান্ড। এছাড়াও ডেনমার্ক সরকারের থেকে বার্ষিক আর্থিক সাহায্যও পায়। গ্রিনল্যান্ডের অর্ধেক বাজেটের বরাদ্দ আসে ডেনমার্ক সরকারের থেকেই। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডের মানুষই চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দায়িত্ব নিক, আমরা ওদের সুরক্ষিত করব, উন্নয়ন ঘটাবো, মেক গ্রিনল্যান্ড গ্রেট অগেইন। কিন্তু গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটেগেডে স্পষ্ট জানাচ্ছেন, এই দ্বীপ বিক্রির জন্য নয়। ডেনমার্কের বিদেশমন্ত্রীর কথায়, আমরা পুরোপুরি স্বীকার করি গ্রিনল্যান্ডের নিজস্ব লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেগুলি বাস্তবায়িত হলে গ্রিনল্যান্ড স্বাধীন দেশ হয়ে উঠবে। তবে আমেরিকার কোনো ফেডারেল রাজ্য হওয়ার মতো কোনো ইচ্ছা তাদের নেই বলেই মনে করা হচ্ছে। এখানে জানিয়ে রাখা ভালো, গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মধ্যে কি সম্পর্ক। গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত একটি দ্বীপ। এটি ডেনমার্ক রাজ্যের অংশ হিসেবে আজও টিকে আছে। কিভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের উপনিবেশ হয়েছিল, আবার কিভাবে স্বায়ত্তশাসন পেল, কেন দ্বীপটি এত গুরুত্বপূর্ণ? গ্রিনল্যান্ডে ইউরোপীয়দের যাতায়াত শুরু হয়েছিল বহু বছর আগে, ১০ম শতাব্দীতে। ওই সময় ছিল ভাইকিংদের যুগ। এই ভাইকিংরা ছিল স্ক্যান্ডিনেভিয়ার জলদস্যুদের দল। তারা পুরো ইউরোপ জুড়ে লুটতরা চালাতো এবং বসতি গড়ে তুলত। এই ভাইকিংরাই প্রথম ইউরোপীয় হিসেবে গ্রিনল্যান্ডে যায়। গ্রিনল্যান্ড নাম নিয়েও একটা ইতিহাস আছে। এরিক দ্য রেড নামে আইসল্যান্ডের এক খুনি এই দ্বীপে নির্বাসিত হয়ে গিয়েছিলেন। তিনি এই দ্বীপটির নাম দিয়েছিলেন গ্রিনল্যান্ড। নর্স এই অভিযাত্রী গ্রিনল্যান্ডে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করেছিলেন বলে ধরা হয়। গ্রিনল্যান্ডে ডেনমার্কের সরাসরি শাসন শুরু হয় অনেক পরে, ১৭২১ সালে। সে বছর নরওয়ের এক ধর্মযাজক হান্স এগেডে ডেনমার্ক নরওয়ের রাজ্যের অনুমতি নিয়ে গ্রিনল্যান্ডে যান। তার মূল উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার। কিন্তু এর মধ্যেই গ্রিনল্যান্ডে ডেনমার্কের উপনিবেশ শুরু হয়। এরপর প্রায় ২ শতাব্দীর বেশি সময় গ্রিনল্যান্ড ছিল ডেনমার্কের একটি উপনিবেশ। সে সময় গ্রিনল্যান্ডের রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসন, অর্থনীতি সবই পরিচালিত হতো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে। গ্রিনল্যান্ডবাসীর হাতে নিজেদের দেশ চালানোর ক্ষমতা ছিল খুবই সীমিত। ১৯৫৩ সালে একটি বড় পরিবর্তন আসে। ডেনমার্ক তার সংবিধান সংশোধন করে গ্রিনল্যান্ডকে উপনিবেশের মর্যাদা
মর্যাদা থেকে সরিয়ে মূল রাষ্ট্রীয় কাঠামোর অংশ করে নেয়। এর মানে হলো গ্রিনল্যান্ড আর উপনিবেশ নয় এবং গ্রিনল্যান্ডবাসী ডেনিশ নাগরিকত্ব পায়। তারা ডেনিশ আইনসভায় প্রতিনিধি পাঠানোরও অধিকার পায়। তবে এই পরিবর্তনের পরেও গ্রিনল্যান্ড নিজের মতো করে শাসন কাজ চালাতে পারত না। বেশিরভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তখনও ডেনমার্কই নিত। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর 1979 সালে গ্রিনল্যান্ড হোম রুল বা আংশিক স্বায়ত্তশাসন পায়। এই ব্যবস্থার ফলে গ্রিনল্যান্ডের নিজস্ব আইনসভা গঠিত হয়, স্থানীয় সরকার তৈরি হয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, স্থানীয় প্রশাসনের মতো বিষয়গুলো গ্রিনল্যান্ড নিজেই পরিচালনা করতে শুরু করে। এটা ছিল গ্রিনল্যান্ডের জন্য একটি বড় রাজনৈতিক অগ্রগতি। তারা সরকার, সংসদ ও প্রধানমন্ত্রী পায়। এরপর 2009 সালে কার্যকর হয় পূর্ণ স্বশাসন আইন। এই আইনের মাধ্যমে গ্রিনল্যান্ডের সরকার আরো বেশি ক্ষমতা পায়। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অধিকার গ্রিনল্যান্ডের হাতে আসে। গ্রিনল্যান্ডিক ভাষা একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ভবিষ্যতে স্বাধীন হওয়ার আইনি পথও খুলে যায়। এই আইনে বলা হয় গ্রিনল্যান্ডের মানুষ চাইলে গণভোটের মাধ্যমে স্বাধীনতার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এত কিছুর পরেও গ্রিনল্যান্ড পুরোপুরি স্বাধীন অঞ্চল নয়। ডেনমার্কের হাতে এখনো পররাষ্ট্রনীতি, সামরিক প্রতিরক্ষা, নাগরিকত্ব ও মুদ্রানীতির মতো বিষয়গুলো আছে। গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা ডেনমার্কের আইনসভায় অংশ নেন, যা দুপক্ষের সাংবিধানিক সম্পর্ককে দৃঢ় করে। যদিও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে গ্রিনল্যান্ডের রাজধানী নুকের সরাসরি রুট অনুযায়ী দূরত্ব ফ্লাইটের ক্ষেত্রে 3500 থেকে 3700 কিলোমিটার। ফলে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির সরাসরি জবাব এখনো ডেনমার্কই দিচ্ছে। এখন বাকি কথা বলবে সময়। আদৌ ট্রাম্প কি তার কূটনীতি দিয়ে ডেনমার্কের দখল নিতে পারবেন? যার উত্তর সময়ের গর্ভে।